আমাদের বাড়িতে বিয়ে উপলক্ষে খালা আর খালাতো বোন আসলো। সেদিন রাতে খাওয়া দাওয়া সেরে আমরা ঘুমিয়ে পড়লাম। তারপর নড়াচড়ার জন্য আমার ঘুম ভেঙে গেল। আমি তাকিয়ে দেখলাম আমার খালা অদ্ভুত আচরণ করছেন। আমি খালাকে দেখে অবাক হয়ে গেলাম। তারপর খালা যা বলল তা শুনলে তোমাদের পানি চলে আসবে। বন্ধুরা, আশা করি আজকের গল্পটি আরও স্পেশাল হতে চলেছে, তাই গল্পটি শুরু থেকে শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল। আমাদের জয়েন্ট ফ্যামিলি না হলেও বাবা কাকারা সবাই একই জায়গায় যার যার মতো বাড়ি বানিয়ে বসবাস করত। ফলে হাড়ি আলাদা হলেও বাড়ি একটাই বলে মনে হতো। আমি তখন ২২ বছরের টকবি যুবক। আমার ছোট কাকার মেয়ে রেনুর বিয়ে উপলক্ষে বিরাট উৎসব আনন্দের আয়োজন করা হলো। কাকার ঘুষের টাকা খরচ করায় কোনো কৃপণতা নেই। কাছের দূরের যত আত্মীয় স্বজন ছিল সবাইকে পরিবার শুদ্ধ দাওয়াত করে এনেছিলেন। তাদের মধ্যে ছোট চাচির সবচেয়ে ছোট বোন ময়না খালা, আর তার মেয়ে মায়াও ছিল। মায়া তখন কলেজে পড়ে, অসম্ভব রকমের সুন্দরী আর খুবই অহংকারী। তবে অহংকার করা ওকে মানায়। অহংকার করার মতো ঐশ্বর্য যে তার ছিল, সেটা যে তাকে একবার দেখেছি সেই স্বীকার করে নিয়েছে। আত্মীয় স্বজনদের মধ্যে বিশেষ করে মহিলারা ছোট কাকিকে পরামর্শ দিয়েছিল বিয়ের সময় মায়া যেন পাত্রপক্ষের সামনে না যায়, তাতে রিনুর বিয়েটা ভেঙে যেতে পারে। মায়ার জন্মের পর ময়না খালা মায়ার বাবার স্মৃতিটাই আঁকড়ে ছিল। আমার মা, চাচি এবং আরও শুভাকাঙ্ক্ষীরা ময়না খালাকে পুনরায় বিয়ে করার জন্য নানাভাবে বুঝিয়েও রাজি করাতে পারেনি। মায়া ওর মায়ের রূপটা পেয়েছে। ময়না খালার বয়স প্রায় ৩৭ হলেও খালার বাঁধন এতটাই অটুট ছিল যে সেটা সহজে অনুমান করা যেত না। এক কথায় ময়না খালা তখন ওই বয়সেও তার উপযুক্ত বয়সী পুরুষদের কাছে যথেষ্ট বিষয় ছিল। তবে আমি কখনো ময়না খালাকে অন্য নজরে দেখিনি। তার অবশ্য আরও একটা বিশেষ কারণ ছিল, আর সেটা হলো আমার নজর ছিল মায়ার দিকে। ময়না খালা মায়েকে নিয়ে প্রায় ছোট চাচির বাসায় আসতেন আর বেশ কিছুদিন করে থেকে যেতেন। বিশেষ করে যখনই মায়ার স্কুল কলেজ ছুটি থাকত তখনই চলে আসতেন। আমি অবশ্য গোপনে একটা বিষয় জেনে ফেলেছিলাম। স্থানীয় একজন প্রভাবশালী এবং বিত্তবান ব্যক্তি ময়না খালার প্রতি আসক্ত ছিল। সে প্রায়ই খালার বাসায় বিভিন্ন ছোল সুতো নিয়ে আসত আর ইনিয়ে বিনিয়ে খালাকে পটানোর চেষ্টা করত। সেজন্যই খালা সুযোগ পেলেই চাচির বাসায় চলে আসতেন। ময়না খালার সাথে আমার সম্পর্ক ছিল অত্যন্ত সহজ, স্বাভাবিক এবং সুন্দর। অনেক সময় গল্প বাঁধন ঠিলে ফুলে থাকা খালার অপূর্ব সুন্দর বের হয়ে পড়ত, আর ময়না খালা সেটা খেয়াল করে একটা মিষ্টি হাসি দিয়ে উঠিয়ে নিত। ছোট চাচির বাসায় এসে খালাকে কখনো চুপটি করে বসে থাকতে দেখিনি। সবসময় বিভিন্ন কাজে ব্যস্ত থাকত। একবার আমি গোসল করার জন্য বাথরুমে গিয়ে দেখি খালা কাপড় ধুচ্ছে। আমাকে দেখি বলল, একটু দাঁড়া, আমার প্রায় হয়ে গেছে, কাপড়গুলো ধুয়ে নি। গ্রামের বাথরুম খোলা জায়গায়, তবে গ্রাম হলেও আমাদের বাড়ির বাথরুম ছিল পাকা করা। আমি বাথরুমের বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছি। খালা কাপড়গুলো আঁচড়ানো শেষ করে বালতিতে পানি নিয়ে ধুতে লাগলেন। সেজন্য খালাকে বসা থেকে উঠে দাঁড়িয়ে বাঁকিয়ে হামা দিয়ে ধুতে হচ্ছিল। চোখের পলক পড়ছিল না। এক দৃষ্টিতে খালার সেই অপূর্ব সুন্দর ঐশ্বর্য দেখছিলাম। এমন সময় খালা আমাকে হয়তো কিছু বলার জন্য আমার দিকে তাকিয়ে আমার চোখের দৃষ্টি অনুযায়ী নিজের দিকে তাকালো। আমাকে দেখে তাকিয়ে হেসে বললেন, কিরে, হাঁ করে কি দেখছিস? দাঁড়া, তোর মাকে বলি তোর একটা বিয়ে দিয়ে দিক। আমি লজ্জায় লাল হয়ে বললাম, খালা, এসব কি বলছেন? খালা রহস্যময় হাসি দিয়ে বললেন, আর আমি বললেই দোষ? আয়, আমার হয়ে গেছে। তুই তো ভীষণ হয়ে গেছিস। নে, গোসল করে ঠান্ডা হও। বলে হাসতে হাসতে চলে গেল খালা। নিজের ওপর ভীষণ রাগ হতে লাগলো আমার। এই কথা যদি মায়া জানতে পারে। খালা এমনিতে খুব পরহেজগারি ভাব দেখাতো, নিয়মিত নামাজ পড়তো আর পর্দা করত। তবে আমার সামনে খালা মাঝে মাঝে যেরকম অমনোযোগ এত, তাতে আমার মনে হতো পরহেজগারিটা খালার একটা খোলস। আমার দৃঢ় বিশ্বাস ছিল যে খালা যতই পরহেজগারি দেখাক না কেন, কেউ যদি খালাকে প্রস্তাব দিয়ে বসে তবে খালা রাজি না হয়ে পারবে না। মায়ের সাথে আমার সম্পর্কটা বেশ জমে উঠছিল। অনেক কাঠকড় পুড়িয়ে শেষ পর্যন্ত ওর সাথে সরস একটা সম্পর্ক তৈরি করতে পেরেছিলাম। কিন্তু মেয়েটা বড়ই রহস্যময় আর ভীষণ অহংকারী, জেদি। মায়ার অপূর্ব সুন্দর চেহারা, আর আমার মনে মনে কল্পনা করতাম যদি আমি আরও বড় হতাম আর বেশ ভালো একটা চাকরি করতাম, তাহলে মাকে বলে ময়না খালাকে প্রস্তাব দিতাম মাকে বিয়ে করার। যাই হোক, সেটা যখন হবার নয়, তখন আমি মনে প্রাণে চেষ্টা চালিয়ে যেতে লাগলাম। যেভাবেই হোক, কমপক্ষে একটিবার হলেও। না পারলে সারা জীবন আক্ষেপ থেকে যাবে, যা থেকে আমি কোনোদিন মুক্তি পাব না। মাঝে মাঝে মনে হতো আমি প্রস্তাব দিলেই মায়া আমার সাথে রাজি হয়ে যাবে,
কিন্তু পরক্ষণেই আমি একটু কাছে ঘেঁষলেই নানা কৌশলে আমাকে পাশ কাটিয়ে চলে যেত। কিছুতেই আমার নাগালের মধ্যে আনতে পারছিলাম না। মাঝে মধ্যে ওর হাত ধরতে পেরেছি, কিন্তু এর বেশি কিছু নয়। তবে ওর কথাবার্তা এবং আচরণে এই বিশ্বাস আমার জন্মেছিল যে কখনো যদি আমি কোনো ছলছুতায় মায়াকে একা আমার ঘরে নিয়ে যাওয়ার চেষ্টা করতাম, তখনই ও যে কোনো কারণ দেখিয়ে আমাকে ফাঁকি দিয়ে চলে যেত। অবশেষে একটা মোক্ষম সুযোগ আমি হাতে পেয়ে গেলাম, আর সেই সুযোগটাকে কোনোই হাতছাড়া করতে চাইলাম না। রিনুর বিয়ের দিন সারা বাড়ি লোকে লোকারণ্য। আমরা সবাই অতিথিদের খাওয়া দাওয়া, টেবিল চেয়ার, ঘর সাজানো, রান্নার বিভিন্ন উপকরণের যোগান দেওয়া, এসব নানা কাজে ব্যস্ত। সন্ধ্যার পর যখন বিয়ে পড়ানো হচ্ছিল, মায়া আর সব মেয়ে মানুষের ভিড়ই অন্ধকারে দাঁড়িয়ে পিছন থেকে। ছোট চাচি ওকে বর বা বরপক্ষের লোকের সামনে যেতে মানা করেছিলেন। বিয়ের অনুষ্ঠান দেখার চেষ্টা করছিল। বিয়ে হয়ে যাবার পর বরপক্ষের লোকদের শোবার ব্যবস্থা করা হলো কাছারি ঘরে। বরপক্ষের সাথে কয়েকজন মহিলা এসেছিলেন। তাদের শোবার ব্যবস্থা হলো ছোট কাকার ঘরে আর আমাদের ঘরে। আমি জানতাম এমনটা হবে, শোয়ার জায়গার অভাব হবেই, তাই আগে থেকেই আমার ব্যবস্থা আমি করে রেখেছিলাম। ছোট চাচিকে বলে রেখেছিলাম, যদি শোয়ার সমস্যা হয় তবে ময়না খালা আমার ঘরে শুতে পারবে। সব আয়োজন শেষ, খাওয়া দাওয়া শেষ। তখন প্রশ্ন উঠল, কি কোথায় শোবে? আমি ঘড়ির বাইরে দাঁড়িয়ে সব শুনছিলাম। ময়না খালা চাচিকে বললেন, বুবু, আমাদের জায়গা তো দখল হয়ে গেছে, আমরা মামি কোঠায় শুব। ছোট চাচি বললেন, তোরা যদি কিছু মনে না করিস তাহলে মনির ঘরে শুতে পারিস, তা না হলে রান্নাঘরে আমাদের সাথে গাদাগাদি করে থাকতে পারিস। চাচির প্রস্তাবের সাথে সাথে ময়না খালা আমার ঘরে শোয়ার পক্ষে মত দিলেন। কিন্তু মায়া প্রতিবাদ করে বসল। নিচু সরি খালাকে বলল, তুমি কি পাগল হয়েছ মা? খালা একইভাবে মায়াকে বললেন, একরা তো মাত্র রাখ মা, তাছাড়া মনি আমাদের ঘরের ছেলে, ওকে আমরা কি চিনি না? সেই ছোটবেলা থেকেই তো ওকে দেখছিস। মায়া তবুও আমার ঘরে শুতে নিমরাজি হচ্ছিল। তখন খালা ওকে ধমক দিয়ে বললেন, পাগলামি করিস না মায়া, এই গরমে গাদাগাদি করে রান্নাঘরে পচারছি, মনির ঘরে শোয়া অনেক ভালো। আর কথা বলবি না, চুপ করে থাক। আমি একটু সরে গেলাম। একটু পরেই চাচির গলার আওয়াজ পেলাম, আমাকে ডাকছেন। আমি হাজির হলে আমাকে জানালেন যে ময়না খালা আর মায়া আমার ঘরে শুবে। খুশিতে আমার নাচতে ইচ্ছে করছিল, তবুও নিমরাজি হবার ভান করে রাজি হলাম। তখন চাচি বললেন, তোর কোনো সমস্যা হবে না তো? আমি ওদের জন্য মেঝেতে বিছানা করে দিচ্ছি। সাথে সাথে আমি প্রতিবাদ করলাম, না চাচি, সেটা কি করে হয়? খালা মুরুব্বি মানুষ, মেঝেতে শোবে আর আমি খাটে শোব? এ হয় না। বললাম শুধু মায়া হলে সেটা কোনো ব্যাপার ছিল না। মেঝেতে বিছানায় কেন, ও যদি মাটিতেও শুতো তাতেও আমার কিছু যেতে আসতো না। কিন্তু খালা কি করে মেঝেতে থাকবে? কিন্তু ময়না খালাসের কথা উড়িয়ে দিয়ে বলল, দরকার নেই বাবা তোর সিঙ্গেল খাট, আমাদের দুজনের ঠাসাঠাসি হবে, তার চেয়ে মেঝেতে হাত পা ছুড়িয়ে আরাম করে শোয়া যাবে। তুই ভাবিস না, আমরা মেঝেতেই শোব। আর এতে তোর খারাপ কি আছে? আমি তো নিজের ইচ্ছেতেই মেঝেতে শুয়েছি। বিয়ের দিন উপলক্ষে মেয়েদের সবাই লাল শাড়ি পরেছিল। ময়না খালাকে এত সুন্দর লাগছিল যে মায়া আর ময়না খালা যখন পাশাপাশি দাঁড়িয়েছিল মনে হচ্ছিল দুই বোন ওরা। ময়না খালাকে দেখে মনেই হচ্ছিল না যে ওনার এতটা বয়স হয়েছে। দুপুরের পর সবাই যখন সাজুগুজু করে বেরুল, ময়না খালাকে সবার থেকে আলাদা লাগছিল। খালা, আপনাকে যা লাগছে না খালা? সলজ্জাসী দিয়ে বলল, যা তুই, আর পাকামো করিস না, এই বয়সে আবার আমি? হাসতে হাসতে বললাম, আপনাকে দেখে মনেই হচ্ছে না যে আপনার এত বড় একটা মেয়ে আছে। সাবধান, কেউ আবার আপনাকে অবিবাহিত মনে করে বিয়ের প্রস্তাব দিয়ে বসতে না। আমি জানতাম আমার এসব কথা খালার খুব ভালো লাগছিল, কিন্তু তবুও উনি আমার দিকে তেড়ে এলেন। এবারে সত্যি সত্যি আমি তোর মাকে বলবো, যাতে উনি তাড়াতাড়ি তোকে বিয়ে দিয়ে একটা বউ এনে দেন। যা ভাগ এখানে, দাঁড়িয়ে গুলতামি করলে হবে? কাজ নেই তোর? ফালাজিন আমার সামনে থেকে তখনকার মতো পালিয়ে বাঁচলেন। চাচি আমার ঘরের মেঝেতে দেয়াল ঘেঁষে তোষক পেতে বেশ বড় করে একটা বিছানা করে দিলেন। আমরা যখন শুতে গেলাম তখন প্রায় মাঝরাত। খালা দেয়াল ঘেঁষি আর মায়া বাইরের দিকে শুলো দেখি খুশিতে আমার রীতিমতো বাজাতে ইচ্ছে করছিল। এটাই তো চাইছিলাম। মনে মনে ভাবলাম, এত রাত করে শোয়া হলো। শোয়ার পর বাতি নিভিয়ে দেয়া হলো। ঘরটা ঘুটঘুটে অন্ধকার হয়ে গেল।
এমন অন্ধকার যে নিজের হাতটাও দেখা যাচ্ছিল না, কেবল 3টে প্রাণীর শ্বাস ফেলার আওয়াজ শোনা যাচ্ছিল। বাইরে তখনও কোলাহল, ডেকোরেশনের লোকজন প্লেট, গ্লাস, টেবিল, চেয়ার দেখছি এইসব গুছাচ্ছে। অনেকক্ষণ ঘুম এলো না, কিভাবে কি করব সেটাই ভাবছিলাম। এসব 7-5 ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি টের পাইনি। একটা বাজে স্বপ্ন দেখে ঘুম ভাঙল। জেগে দেখি গরমে আমার শরীর ঘেমে গেছে। খোলা জানালা দিয়ে ফুরফুরে বাতাস আসছে, তবুও ঘেমে গেছি। আসলে ওটা ছিল দুঃস্বপ্নের ফল। প্রথমে মাথাটা কিচ্ছু মনে পড়ছিল না, পরে ক্যামেরার ফ্ল্যাশের মতো হঠাৎ করে মনে পড়ল সবকিছু। না জানি রাত কত হয়েছে, ভোর হয়ে গেল নাকি। আমি বিছানা থেকে আস্তে আস্তে উঠলাম, যাতে কোনো শব্দ না হয়। যদিও শব্দ হওয়ার কোনো কারণ ছিল না, কারণ আমার খাটটা ছিল যথেষ্ট মজবুত, পুরনো আমলের শালকাঠির তৈরি। 3-4 জন উঠে নাচানাচি করলেও কোনো শব্দ হতো না। আমি মেঝেতে নামলাম। শোয়ার সময় দেখেছিলাম খালা শুয়েছে দেয়াল ঘেঁষে ওই পাশে, আর মায়া শুয়েছে এই পাশে। আমি গুটি গুটি পায়ে এগিয়ে গেলাম। ঘরের মধ্যে ঘুটঘুটে অন্ধকার, কেবল আবঝাভাবে ওদের বিছানাটা দেখা যাচ্ছে। বিছানার কাছে গিয়ে দাঁড়ালাম। ফোঁস করে ঘুমাচ্ছে। দুজনের মাঝে প্রায় 3 ফুট দূরত্ব। বড় বিছানা, গরমের কারণে ফাঁক রেখে শুয়েছি। অন্ধকারে লাল শাড়ি কালচে লাগছে। হাতার বাইরে থাকা হাতের অংশ ফর্সা হওয়ায় অন্ধকারেও চকচক করছে। আমি আরেকটু কাছে গেলাম। আমার হিসিব মতো এপাশে মায়া শুয়ে ঘুমাচ্ছে, ফলে কাছেও চকচকে ফর্সা ত্বক দেখা যাচ্ছে। আমি আস্তে আস্তে মায়ার কাছে বসে পড়লাম। আলতো করে ডান হাতটা রাখলাম ওর ফর্সা হাতের উপরে। অন্ধকারে একটু ফিকে হয়ে এসেছিল, চেহারা না বোঝা গেলেও বেশ দেখা যাচ্ছিল যে দুজনেই দেয়ালের দিকে মুখ রেখে কাত হয়ে শুয়ে ঘুমাচ্ছে। তবুও সাহসী ভর করে হাতটা আরেকটু এগিয়ে দিলাম। বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করলাম। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকুন, ধন্যবাদ। হ্যালো আমার ভালোবাসার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। আমি তোমাদের প্রিয় চুমকি আপু আবারও চলে আসলাম নতুন একটি গল্প নিয়ে। গল্পটি শেষ পর্যন্ত শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে। আমার নাম কৌশিক, বয়স 29 বছর, ইঞ্জিনিয়ার, একটি ম্যাঙ্কেট কোম্পানিতে কর্মরত। আমার প্রধান দুর্বলতা হচ্ছে বিবাহিত মহিলারা। তার মানে এই নয় যে আমার অবিবাহিত মেয়েদের ভালো লাগে না, কিন্তু ভালো বৌদি দেখলে আমি আর ঠিক থাকতে পারি না। আমাদের পাশের বাড়ির বৌদির নাম সোনালি, বয়স 34, এক ছেলে ক্লাস 3-তে পড়ে। সোনালি বৌদির বর্তমান একটা ঘড়ি কোম্পানির এরিয়া ম্যানেজার। সোনালি অপ্সরা সুন্দরী না হলেও ওর চোখ দুটো অসাধারণ, যেরকম চোখের মধ্যে ডুবে যাওয়া যায় কিন্তু তল পাওয়া যায় না। আমার সাথে বৌদির খুব বেশি আলাপ ছিল না, ওই টুকটাক দেখা হলে কথাবার্তা, এই আর কি। আমি অনেক দিন ধরেই আমার বাড়ির ছাদ বা বাড়ির জানলা দিয়ে উকিঝুঁকি মারতাম যদি বৌদিকে একটু অগোছালোভাবে দেখা যায়, কিন্তু সেই গুড়ে বালি। বৌদি বাড়িতে সবসময়ই ফুল স্লিভ হাউসকোট পরে থাকে, তাই সেরকম কোনো সুযোগ পাওয়া যেত না। আর তমালদার সাথে ভালো সম্পর্ক হওয়ার দরুন নিজে যেঁচে পড়ে খুব বেশি এগোতেও পারলাম না। একদিন সকালে অফিস যাবার জন্য রেডি হচ্ছি, সেই সময় মা এসে বলল, তোকে বলতে ভুলে গেছি, আজকে আধার কার্ডের জন্য যেতে হবে, সকাল 9টা থেকে বিকেল 5টার মধ্যে। তোর একটু দেরি করে অফিস গেলে হয় না? আমি বললাম, না, আজকে সকালে একটা মিটিং আছে, তুমি তো আমাকে আগে থেকে বলবে। যাই হোক, একটা কাজ করো, তোমরা গিয়ে করে এসো, আমি দুপুরের পর ফিরে আসার চেষ্টা করছি। মনটা বিগুতে গেল। আজকে শর্মিষ্ঠাদির সাথে অফিসের পর এসি কিনতে যাবার কথা ছিল। শর্মিষ্ঠাদির একটা খুব প্রবলেম করছে, তাই এক্সচেঞ্জ করবে। শর্মিষ্ঠাদি আমার টিমের সিনিয়র মেম্বার। বর টেক্সাসে গেছে 3 মাস হলো। বয়স 36, বেশ ভালোই, ছেলেপুলে নেই এখনো। যেহেতু অফিস কলিগ, তাই সাবধানে এগোতে হচ্ছে। হালকা ফ্লার্ট আর এদিক ওদিক অ্যাক্সিডেন্টাল ছোঁয়া অবধি গিয়েছে ব্যাপারটা। অফিস পৌঁছালাম তখন 9:30। ডেস্কে বসে আছি, শর্মিষ্ঠা দিয়ে এসে ধরল, শোনো না, আজকে একটা দেখে নিয়ে একসাথে ডিনার করে ফিরব। মনটা আরও খারাপ হয়ে গেল। শর্মিষ্ঠাদিকে বললাম ব্যাপারটা। শর্মিষ্ঠাদির মুখটা দেখলাম, কেমন যেন আধারে ঢেকে গেল। বলল, কি আর করা যাবে, আমারই ভাগ্য খারাপ। কিরকম যেন খটকা লাগলো কথাটা শুনে। আমি সঙ্গে সঙ্গে শর্মিষ্ঠাদির হাতটা ধরে বললাম, আজকের দিনটা ক্ষমা করে দাও, কালকে যাবই যাব। শর্মিষ্ঠাদি বলল, কালকে বিকেলে ক্লায়েন্ট মিটিং আছে, অফিস থেকে বেরোতেই তো দেরি হয়ে যাবে। হঠাৎ যেন একটা আশার আলো দেখতে পেলাম। বললাম, তা হোক না দিদি,
পরশু তো শনিবার, একটু রাত করে ফিরলে তেমন কোনো প্রবলেম হবে না। শর্মিষ্ঠাদি দেখলাম একটু খুশি হলো, বলল ঠিক আছে, তাই হবে। আমি অফিসের কাজ সেরে লাঞ্চের আগে বেরিয়ে পড়লাম। স্কুলের সামনে পৌঁছে দেখি তখনও বিশাল 4-5টা লাইন। একজনকে জিজ্ঞেস করতে সে বলল 4 নম্বর ঘরের সামনে লাইন দিতে। লাইন দিতে গিয়ে আমার চোখ ছানাবড়া। লাইনের শেষে দাঁড়িয়ে সোনালি। আমাকে দেখে একটা সৌজন্য মাখা হাসি দিল। একটা নীল রঙের শাড়ি পরেছে। দেখেই আমার টং টং করতে লাগলো। আমি সোনালির পিছনে এসে লাইনে দাঁড়ালাম। সোনালি জিজ্ঞেস করলো, কাকু কাকিমা তো দেখলাম সকালে করিয়ে এলো, তুমি এখন? আমি বললাম, অফিসে ইম্পর্টেন্ট কাজ ছিল, সেটা মিটিয়ে এলাম। মনে মনে ভাবলাম, ভাগ্যিস সকালে আসিনি। জায়গাটা একটু ছোট হওয়াতে সবাই বেশ ঘেঁষাঘেঁষি করেই দাঁড়িয়েছিলাম। সোনালির সুগন্ধিতে আমি মাতাল হতে থাকলাম। পিঠাটা হালকা ঘামে ভিজা, আর চুলগুলো তার মধ্যে পড়ে আছে। আমি আমার ব্যাগটা হাত থেকে নিয়ে কাঁধে নিতে গেলাম। সেই করতে গিয়ে আমার হাতটা সোনালির পিছনে গিয়ে ঠেকল। জানি না ভুল দেখলাম কিনা, কিন্তু সোনালি যেন হালকা করে কেঁপে উঠল একটু। মনে মনে ভাবলাম, একটু রিস্ক নিতেই হবে, দেখি না কি হয়। আমি আবার আমার হাতটা আস্তে করে পিছনে ঠেকালাম। অন্য হাতে মোবাইল টানিয়ে দেখতে লাগলাম, যেন মনে হয় যে অন্যমনস্কভাবে লেগে গেছে। সোনালির দেখলাম কোনো হিলদুল নেই, সেও হাতে মোবাইল নিয়ে খুটখাট করে যাচ্ছে, কিন্তু নিজেকে সরিয়ে নিচ্ছে না। সোনালি দেখলাম একটু এদিক ওদিক তাকিয়ে আবার মোবাইলে আমন দিল। সোনালিকে জিজ্ঞেস করলাম, রিও কোথায়? রিও, সোনালি ছেলের নাম। সোনালি বলল, ওকে পিসির বাড়ি রেখে এসেছি। এখানে এসব বলে আমি এবার টুকটাক এদিক ওদিকের কথা শুরু করলাম। সোনালি কথা বলে যাচ্ছে, কিন্তু ওর মুখের রং আস্তে আস্তে গোলাপি হয়ে যাচ্ছে। সোনালি বলল, প্রিয় স্কুলে কম্পিউটারের কোর্স শুরু হয়েছে, একটা কম্পিউটার কিনতে হবে। আমি দেখলাম এই সুযোগ। বললাম, তুমি আমাকে হোয়াটসঅ্যাপে পিং করো, আমি তোমাকে ভালো কনফিগারেশন আর দোকান বলে দিচ্ছি। সোনালি আমার নম্বরটা নিয়ে রাখল, বলল ঠিক আছে। এর মধ্যেই আমরা একদম কাউন্টারের সামনে পৌঁছে গেছি। আমি দেখলাম আমার সময় শেষ। কথা বলতে বলতেই একটু জোরেই খুশি দিলাম। দেখলাম আবার কেঁপে উঠল। আধারের কাজ হয়ে গেল। আমরা হাঁটতে হাঁটতে বাড়ির দিকে ফিরতে লাগলাম। সোনালি দেখলাম খুব বেশি কথা বলছে না। মনে মনে ভাবলাম যে সোনালির বাড়ি এখন ফাঁকা, যদি কিছু চান্স পাওয়া যায়। কিন্তু সে গুটে বালি। রাস্তার মোড়ে এসে সোনালি বলল, আমি রিকশা নিয়ে রিওর পিসির বাড়ি যাব, তারপর রিওকে নিয়ে ফিরব। অবগত্য কি আর করব, একা একা ফিরে এলাম বাড়ি। রাতে খাওয়া সেরে শুয়ে হোয়াটসঅ্যাপ খুলে দেখি সোনালির মেসেজ লেখা, হ্যালো, কম্পিউটার ডিটেলসটা পাঠিও, থ্যাঙ্কস। আমি তড়িঘড়ি একটা কম্পিউটার ডিটেলস আর চাঁদনি চকের একটা দোকানের ডিটেলস পাঠিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ অপেক্ষা করলাম, কিন্তু মেসেজ দেখল না। একটু হতাশ হয়ে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে অফিসের জন্য রেডি হচ্ছি, দেখি সোনালির ফোন। আমি, হ্যালো সোনালি, আমি সোনালি বলছি। আমি, কি ব্যাপার? সোনালি, তোমার দাদা একটু কথা বলবে। তমাল, হ্যালো কৌশিক। আমি, হ্যাঁ তমালদা। তমাল, তোমার কম্পিউটার ডিটেলসটা পেলাম, থ্যাঙ্কস। তবে আর একটা হেল্পও করতে হবে। তুমি যদি দোকানের জায়গাটা আমাকে বুঝিয়ে দিতে, তাহলে একটু সুবিধা হতো। আসলে এখন অফিসের কাজ থেকে একদম সময় পাচ্ছি না। রোজ বাড়ি ফিরতেও অনেক রাত হয়ে যাচ্ছে। তাই হয়তো তোমার বৌদিকে একা একাই যেতে। আমি দেখলাম এর থেকে ভালো সুযোগ আর পাওয়া যাবে না। বললাম, বৌদি একা গেলে কি ম্যানেজ করতে পারবে? তার চেয়ে কাল শনিবার আছে, আমি সঙ্গে যেতে পারি। তমালদা তো যেন হাতে চাঁদ পেল। তাহলে তো খুব ভালোই হয়। কিভাবে যে তোমাকে ধন্যবাদ দিব। তোমার একটা খাওয়া পাওনা হয়ে রইল তাহলে। আমি মনে মনে ভাবলাম, খাবার সুযোগেই তো যাচ্ছি। তবে যেটা খেতে চাই সেটা তুমি খাওয়াতে পারবে না, তোমার বউ পারবে। ফোনটা কেটে দিয়ে অফিসের জন্য বেরিয়ে পড়লাম। আজ আবার শর্মিষ্ঠা দিয়ে এসির সাথে কিনতে যেতে হবে। দাদাদের অবর্তমানে বৌদিদের নিয়ে শপিং করতে করতেই সময় বেরিয়ে যাচ্ছে। সার্ভিস চার্জটা পেলেই হয়। অফিস শেষ হতে হতে একটু দেরি হয়ে গেল। শর্মিষ্ঠাদি আর আমি বেরোতে বেরোতে প্রায় 8টা বেজে গেল। শর্মিষ্ঠাদিকে আজকে বেশ সুন্দর লাগছে। শর্মিষ্ঠাদি নিজেই ড্রাইভ করে। বেশ জোরের সাথেই চালিয়ে আমরা দোকানে পৌঁছে গেলাম 8:30টার মধ্যে। এসি কেন হলো? বলল রবিবার গিয়ে ইনস্টল করে দেবে। দোকান থেকে বেরিয়ে শর্মিষ্ঠাদি বলল, চল এবারে কোথাও গিয়ে ডিনারটা সারা যাক। আজকে তো শুক্রবার, একটু ড্রিঙ্ক করা যেতে পারে, কি বলিস? আমি বললাম, সে না হয় করা যেতে পারে, কিন্তু ড্রিঙ্ক করে ড্রাইভ করাটা প্রবলেম। তাই তোমার বাড়ির কাছাকাছি কোনো বাড়ি চলো। শর্মিষ্ঠাদি একটু ভাবল, তারপর বলল, তার থেকে বাড়িতেই চলো।
খাবার আনিয়ে নেব, আর বাড়িতে ভালো স্কচও আছে। আমি ভাবলাম এত মেঘনা চাইতেই চল। বললাম চলো। শর্মিষ্ঠাদি ফ্ল্যাটটা অসম্ভব সুন্দরভাবে সাজানো। শর্মিষ্ঠাদি ঘরে ঢুকে বলল, তুই একটু বস, আমি ফ্রেশ হয়ে আসি। তুইও ফ্রেশ হয়ে নিতে পারিস। আমি বললাম, না, আমি ঠিক আছি, তুমি ফ্রেশ হয়ে নাও। শর্মিষ্ঠাদি ভেতরের ঘরে চলে গেল, আর আমি ফ্ল্যাটটা ঘুরি ঘুরি দেখতে লাগলাম। এর মধ্যে খাবারও চলে এলো। বাড়িতে মাকে ফোন করে বলে দিলাম যে আমার ফিরতে দেরি হবে, আর রাতে খেয়ে আসব। মা হাজারটা প্রশ্ন করে পাগল করে দিল। ফোনটা করে বারান্দা থেকে ভেতরে ঢুকে দেখি শর্মিষ্ঠাদি কখন যেন চলে এসেছে। ড্রয়িং রুমটার লাইট অফ করে একটা ডিম লাইট জ্বালিয়েছে, আর টেবিলে খাবার আর ড্রিঙ্ক সাজাচ্ছে। শর্মিষ্ঠাদিকে দেখে কেমন যেন মোহগ্রস্ত হয়ে গেলাম। এক মন দিয়ে টেবিলটা সাজিয়ে যাচ্ছে, আর আমি এক মন দিয়ে দেখছি শর্মিষ্ঠাদিকে। আমাকে দেখে শর্মিষ্ঠাদি বলল, কিরে, গার্লফ্রেন্ড কি ফোন করা হলো? আমি হেসে বললাম, সে ভাগ্য আর কই। মাকে বলে দিলাম যে খেয়ে ফিরব। ড্রয়িং রুমের কাউচ, গ্লাস হাতে বসলাম দুজনে। আড্ডা চলতে লাগলো দুজনের। আমি এত বড় ফ্ল্যাটে তুমি একা থাকো? ভালো লাগে শর্মিষ্ঠা, ছুটির দিনগুলো খুব একা লাগে। তাই মা বাবার কাছে যাই, না হলে বন্ধুদের ডেকে আড্ডা মারি। আমি শুভঙ্করদা আসছে কবে? শর্মিষ্ঠা, সামনের মাসে আসবে। শর্মিষ্ঠাতি দেখলাম বেশ তাড়াতাড়ি ড্রিঙ্ক শেষ করছে। আমার দুইটো শেষ হতে হতে শর্মিষ্ঠাদির 4টা হয়ে গেছে। আমরা যেহেতু খুব কাছাকাছি বসে আছি, তাই আমাদের পা লেগে যাচ্ছে একে অপরের সাথে। শর্মিষ্ঠাদির ফোনটা বেজে উঠল। শুভঙ্করদা। শর্মিষ্ঠাদি ফোনটা নিয়ে ঘরে চলে গেল। বাইরে থেকে হালকা আওয়াজ পেলাম। মনে হলো উত্তেজিতভাবে কি একটা বলছি। শর্মিষ্ঠাদি ফিরতে দেখে মুখটা থমকে এসেই ড্রিঙ্কটা পুরো একবারে শেষ করে আবার বানাতে শুরু করল। আমি প্রবলেম? শর্মিষ্ঠা, শুভঙ্কর সামনের মাসে আসতে পারবে না, একেবারে পুজোর সময় আসবে বলি একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। আমি বললাম, চিন্তা করো না, কয়েক মাস পরেই তো পুজো, দেখতে দেখতে কেটে যাবে। শর্মিষ্ঠাদি যেন পুরো গলে গেল। আমার কাঁধে মাথাটা রেখে বলল, তুই বুঝবি না, এরকম একা থাকলে বুঝতি। আমি তাকিয়ে দেখি ও এক দৃষ্টিতে আমার দিকেই তাকিয়ে আছে, আমার কাঁধে মাথাটা রেখে। আমাদের দুজনেরই নিঃশ্বাস ঘন হয়ে এসেছে। শর্মিষ্ঠাদি চোখটা বন্ধ করে নিল। আস্তে করে আমার হাতটা ওর কোমরের উপর পড়তেই ও যেন চমকে উঠে দাঁড়িয়ে পড়ল। বলল, তুই বস, আমি খাবারের প্লেটগুলো নিয়ে আসি। আমি বসে বসেই শর্মিষ্ঠাদির হাতটা ধরলাম। আমার দিকে তাকালো। শর্মিষ্ঠাদির চোখে একটা যেন দোনা-মোনা, কিন্তু হাতটা দিয়ে যেন আগুন বেরোচ্ছি। এক মুহূর্ত দুজনেই চুপচাপ, দুজনের দিকে তাকিয়ে আছি। যেমন বাঁধ ভেঙে গেলে জল পড়ে, ঠিক তেমনই শর্মিষ্ঠাদি আমার উপর পড়ল। অনেক পরিশ্রম করে রাতে শর্মিষ্ঠাদির বাড়িতেই থেকে গেলাম। বাড়ি আসতে মন চাইল না। বাইরে তাকিয়ে দেখি আকাশ সবই ফর্সা হতে শুরু করেছে। এই ফ্ল্যাটটা 15 তলাতে হওয়াতে বাইরের আকাশটা পুরো দেখা যায়। বাইরের আলোর আবাস ঘরে এসে পড়াতে শর্মিষ্ঠার মুখটা দেখা যাচ্ছে। অঘরে ঘুমাচ্ছে। আমি উঠে ফ্রেশ হয়ে রান্নাঘরে ঢুকলাম। 2টো ব্ল্যাক কফি উইথ সুগার নিয়ে আবার বেডরুমে ফিরলাম। দেখলাম শর্মিষ্ঠাদিকে যেমনভাবে রেখে গেছিলাম সেরকমভাবেই শুয়ে আছি। জানলার পর্দাগুলো সরিয়ে দিয়ে শর্মিষ্ঠার কাছে গিয়ে বললাম, গেট আপ নাও। শর্মিষ্ঠাদি উঠেই বসি। আমাকে কফি আনতে দেখি বলল, বাহ, তুই তো বেশ সংসারী ছেলেরই। শর্মিষ্ঠাদি বিছানার চাদরটা জড়িয়ে উঠে বসল। আমিও চাদরের মধ্যে গিয়ে ঢুকলাম। খাটের উপর দুজন হেলান দিয়ে বসলাম কফি হাতে। শর্মিষ্ঠাদি আমার কাঁধে মাথা রেখে এক দৃষ্টিতে জানলার বাইরে তাকিয়ে রইল। আমরা দুজনেই কফি খেতে খেতে অনেকদিন পর সূর্যোদয় দেখলাম। সকাল 7টা নাগাদ স্নান সেরে শর্মিষ্ঠাদির বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। ক্যাবে উঠে হোয়াটসঅ্যাপ খুলে দেখলাম সোনালির মেসেজ, কখন বেরোবে জানিও আমাকে। মেসেজ করলাম, 12টা নাগাদ বেরোবো, যদি তোমার প্রবলেম না হয়। বাড়ি ফিরতে 8টা বেজে গেল। হালকা কিছু ব্রেকফাস্ট করে আবার শুয়ে পড়লাম। সকাল 11টা নাগাদ ফোন করলাম সোনালিকে। আমি, হ্যালো সোনালি, বল, আমি রেডি। সোনালি, রেডি হচ্ছি, 10 মিনিট। আমি বুঝলাম মেয়েদের 10 মিনিট মানে এখনো 30 মিনিট সময় আছে। আমিও ধীরে সুস্থে রেডি হতে লাগলাম। 12:30টা নাগাদ সোনালির বাড়ি পৌঁছালাম। বেল দিতেই সোনালি দরজা খুলল। একটা হালকা হলুদ রঙের ফুল হাতা কুর্তি পরেছি আর ব্ল্যাক লেগিংস।
খোলা চুলে মোহময়ী সুন্দরী লাগছে। আমি অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি দেখি বলল, কি হলো? আমি বলেই ফিরলাম, খুব সুন্দর লাগছে তোমাকে। সোনালির মুখটা লজ্জায় রাঙা হয়ে উঠল। একটু হেসে প্রসঙ্গ চেঞ্জ করে বলল, আরে ছেলেকে পিসির বাড়ি রেখে এলাম, ওর তো স্কুল ছুটি আজকে, সেই করতে গিয়ে দেরি হয়ে গেল। আমি বললাম, তেমন কিছু দেরি হয়নি, দাঁড়াও ক্যাব বুক করি। কিন্তু ক্যাব পাওয়া গেল না। ঠিক করলাম অটো করে মেট্রো স্টেশন থেকে মেট্রো ধরব। অটোতে উঠে বুঝলাম ক্যাব না পেয়ে ভালোই হয়েছে। পিছনে দুজনে বসলাম, ধারে সোনালি আর আমি মাঝখানে। আমার অন্য পাশে একটা মোটা লোক বসাতে আমরা প্রায় চেপে গেলাম দুজন দুজনের সাথে। আমি জায়গা করার জন্য হাতটা সোনালির পিঠের পিছনে রাখলাম। আমরা এদিক ওদিককার কথা বলতে বলতে চললাম। একটা জোরে ব্রেক মারার ফলে আমার হাতটা সরাসরি সোনালির পিঠের উপর এসে পড়ল। আমি হাতটা একটু সরালাম বটে, কিন্তু পুরোটা নয়। হাতটা পিঠের উপর ছুঁয়ে রইল। সোনালি কিন্তু কোনো ভ্রুক্ষেপ করল না। আমরা যেমন কথা বলতে বলতে যাচ্ছিলাম তেমনি চলতে লাগলো। আমি এমনিও জানি যে সোনালির সাথে যা করার আজকের মধ্যেই করতে হবে, না হলে আর সুযোগ পাওয়া যাবে না। সোনালি কথা বলতে গিয়ে হঠাৎ চুপ করে গেল। দেখলাম ওর মুখ লাল হয়ে উঠেছে, তবে রাগে নয়, লজ্জায়। আমি আঙুল একটা থেকে বুকো থেকে তিনটে এরকম করে পুরো হাতটাই ওর পিঠের উপর দিলাম। সোনালি কথা বন্ধ করে একবার আমার দিকে তাকিয়ে বাইরের দিকে তাকিয়ে রইল। আমার মনে হলো একটা সম্মতি নেওয়াটা প্রয়োজন। জিজ্ঞেস করলাম, তোমার বসতে অসুবিধা হচ্ছে না তো? না না, ঠিক আছে। ব্যাস, আর ভেবে লাভ নেই। আমি হাতটা আস্তে আস্তে কাঁধ দিয়ে নামাতে থাকলাম। এর বেশি আর যাওয়া সম্ভব নয়, না হলে অন্য লোকের নজরে পড়ে যাবে। এরকম চলতে চলতেই আমাদের অটো মেট্রো স্টেশনে চলে এলো। সোনালি বেশি কথা বলছিল না। ওকে একটু হালকা করতেই আমি কথা বলতে শুরু করলাম। আমি অনেকদিন পর মেট্রো দিন কথা। সোনালি, কেন? তুমি অফিস চাই কি করে তাহলে? আমার অফিস তো সল্ট লেকে, ওখানে মেট্রো তৈরি হচ্ছে, কিন্তু চালু হতে হতে আমি রিটায়ার করে যাব। সোনালি হেসে উঠল। আমি বললাম, বেশ ভিড় হবে মনে হচ্ছে, তোমার অসুবিধা নেই তো? আমরা কিন্তু ট্যাক্সি নিতেও পারি। সোনালি বলল, না, ফিরার সময় বরং ট্যাক্সিতে ফিরব। মনে মনে ভাবলাম, আমিও তো তাই চাই। উঠে পড়লাম একটা এসি মেট্রোতে। মোটামুটি ফাঁকা, কিন্তু বসার জায়গা নেই। আমি উল্টো দিকের দরজার দিকে সোনালিকে নিয়ে দাঁড়ালাম। এদিকের দরজাটা পার্ক স্ট্রিট ছাড়া আর খুলবে না, তাই দাঁড়ানো যাবে ভালো করে। সোনালিকে দরজার দিকেই পিঠ করিয়ে দাঁড় করিয়ে আমি ওর মুখোমুখি দাঁড়ালাম। পরের স্টেশনে প্রচণ্ড ভিড় শুরু হলো। আমি প্রায় সোনালির ওপর পড়েই যাচ্ছিলাম। সোনালি আমার কাঁধটা ধরে দাঁড়ালো, আর আমি সোনালির কোমরটা। সোনালি একবার আমার দিকে তাকাচ্ছে, আর একবার এদিক ওদিক লোকজনদের দেখছে। কিন্তু যা ভিড়, তাতে কারোর আমাদেরকে লক্ষ্য করার কথা নয়। সোনালিও বুঝল বোধহয় সেটা। ও দেখলাম আমার জামাটা খামছে ধরে আমাকে একটু সামনে টানল যেন। আমার এক হাত কোমরে আর এক হাত ওর থাইয়ের উপরে উঠছে। সোনালির চোখে যেন একটা প্রশ্ন ফুটে উঠল, যেন বুঝতে চাইছে আমি কি করতে চাই। এই শুধু একটা হাসি মাথা হালকা না দিয়ে যেন পারমিশন চাইলাম আরও একবার। সোনালি বুঝল। ও একটু হেসে মাথাটা অন্যদিকে ঘুরিয়ে রাখল। আমাদের স্টেশন এসে গেল। আমরা স্টেশন থেকে বেরিয়ে কম্পিউটার দোকানে গিয়ে কেনাকাটি করলাম। দোকানে বলে 1 ঘন্টা টাইম লাগবে অ্যাসেম্বলি করতে। এটা আমার জানা ছিল, তাই সোনালিকে বললাম, চলো আমরা লাঞ্চটা সেরে নিই। একটা ভালো রেস্টুরেন্টে লাঞ্চ সেরে আমরা আবার দোকানে ফিরলাম। আমি রেস্টুরেন্টের বিল দিতে গেলে সোনালি বলল, মোটেই না, ওটা আমি দেব। এমনিতেও তোমার ছুটির দিনে তোমাকে দিয়ে খাটিয়ে মারছি, অন্তত খাওয়াতে তো দাও আমাকে। আমি এত অল্পতে সারলে তো হবে না সোনালি, তাহলে আমি বাড়িতে ডেকে এনে খাওয়াতে হবে। সোনালি আছে তাই হবে। তুমি কি খেতে ভালোবাসো? আমি ওর মাথা থেকে পা অবধি একবার দেখে নিয়ে বললাম, সব কিছুই, তুমি যা যা খাওয়াবে। সোনালি, ঠিক আছে, সব খেতে হবে, কিন্তু কিছু বাদ দিলে চলবে না। কবে খাবে? আমি যবে তুমি ডাকবে, যখন তুমি ডাকবে। আমরা এরপর দোকানে গিয়ে কম্পিউটার নিয়ে একটা ট্যাক্সি ধরলাম। ট্যাক্সিতে বেশি কিছু করা সম্ভব হলো না, কারণ ট্যাক্সিওয়ালা মাঝে মাঝেই পিছন ফিরে কথা বলছিল। ওই টুকটাক ঘষাঘষি করতে করতে বাড়ি ফিরলাম। সোনালিকে বললাম, চল একেবারে কম্পিউটারটা ইনস্টল করিয়ে দিব আজকে। কম্পিউটার নিয়ে সোনালির বাড়ির ভিতরে ঢুকলাম। বাড়িতে ঢুকে সোনালি বলল, বসো একটু চা করি। আমি বললাম, না, তার দরকার নেই। কিন্তু সোনালি শুনল না, রান্নাঘরে চলে গেল সোজা। আমিও পিছন পিছন ঢুকলাম রান্নাঘরে। দেখি সোনালি চা বসানোর তোড়জোড় করছে, আমার দিকে পিছন করে দাঁড়িয়ে। আমি সোনালির পিছনে গিয়ে দাঁড়ালাম। সোনালি কেমন যেন কাঠ হয়ে দাঁড়িয়ে গেল। আমি আস্তে আস্তে ওর ঘাড়ের কাছে আমার মুখটা নিয়ে গেলাম।
বললাম, চা খেতে ইচ্ছে করছে না, অন্য কিছু খেতে ইচ্ছে করছে। সোনালি কোনো উত্তর দিল না। আমার দিকে ফিরে আমাকে ছাড়ানোর চেষ্টা করতে করতে বলতে লাগলো, এটা কি হচ্ছে? এরকম করো না প্লিজ। কিন্তু ওর বাধা দেওয়াটা অতটা জোরালো মনে হলো না আমার। সোনালি ইচ্ছে করলেই আমার হাত ছাড়িয়ে চলে যেতে পারত, কিন্তু যাচ্ছে না, খালি মাথা ন্যান করছে। এতে আমার সাহস আরও বেড়ে গেল। একটু পর বলল, কিন্তু এটা তো ঠিক নয়। আমি বললাম, তাহলে চলে যাব আমি? সোনালি কিছু বলল না, শুধু চোখটা নামিয়ে নিল। সেদিন ৩ বার সোনালিকে কাজ করে দিলাম। সোনালির বাড়ি থেকে যখন বেরোলাম তখন প্রায় ৬:৩০ বাজে। পরদিন অফিস গিয়ে দেখি ঘুরতে যাওয়ার প্ল্যান চলেছে। সামনে শুক্রবার অফিস ছুটি, তাই উইকেন্ড মিলিয়ে ৩ দিন ছুটি পাওয়া যাবে। সবাই মিলে ঠিক হলো যে মন্দারমণি যাওয়া হবে। ঠিক হলো যে ধর্মতলা থেকে এসি বাসে যাওয়া হবে। বেশ বড় একটা দল হলো আমাদের, অনেকে ফ্যামিলি নিয়েও যাবে। মনে মনে বেশ খুশি হলাম আমি। শর্মিষ্ঠাদি থাকবেই, তার সাথে অনেক মহিলা থাকবে আমাদের অফিসের। যারা ফ্যামিলি নিয়ে যাবে তাদের জন্য পার্সোনাল রুম ঠিক করা হলো, আর ব্যাচেলারদের জন্য একটা রুমে ২ জন করে থাকার ব্যবস্থা করা হলো। আমি সৌভিকের সাথে রুম শেয়ার করে নিলাম। এমনিতেও সৌভিক কঠিন জিনিস, পানি খেলে ওর খুব একটা হুঁশ থাকে না। তার মধ্যে সৌভিক আমাদের অফিসের পিয়ালির সাথে প্রেম করে। পিয়ালিও যাচ্ছে আমাদের সাথে। লাঞ্চের সময় শর্মিষ্ঠাদিকে ধরলাম। শর্মিষ্ঠাদি মুচকি হেসে বলল, তুই তো আমার সাথেই রুম নিতে পারতিস। আমি তোমার সাথে থাকবো বলেই তো সৌভিকের সাথে রুমটা নিলাম। শর্মিষ্ঠাদি মানে? আমি তোমাকে অত ভাবতে হবে না, তুমি শুধু পিয়ালির সাথে রুমটা নিয়ে নাও, বাকি ওখানে গিয়ে ব্যবস্থা হয়ে যাবে। শুক্রবার সকাল সকাল বেরিয়ে পড়লাম। ধর্মতলাতে সবাই মিট করলাম আমরা সকাল ৬টা। শর্মিষ্ঠাদিকে দেখলাম জিন্স আর টপ পরি দারুণ লাগছে, কিন্তু আমার চোখ আটকে গেল অন্য একজনকে দেখে। টপ আর পালাজো পরা একজন, সঙ্গে একটা ৫ বছরের ছেলে। দেখে বোঝাই যাচ্ছে না যে ওর এত বড় ছেলে থাকতে পারে। আমাদের বস সুদীপ্তদার বউ তিয়াশা। শুনে অবাক হয়ে গেলাম আমি। সুদীপ্তদার বয়স ৪০-এর ওপর হবেই। আমাদের আলাপ করিয়ে দিল সুদীপ্তদা। হ্যান্ডশেক করার সময় তিয়াশার হাতের ছোঁয়া পেয়েই চিনচিন করে উঠল আমার। আমাদের দলে মোটামুটি দেখলাম ১০-১২ জন মহিলা, ৩-৪ জন অবিবাহিত, আর বাকি সবাই এসেছে ফ্যামিলি নিয়ে। আমি শর্মিষ্ঠাদির সাথে সাথেই রইলাম। বাসে উঠে একসাথেই বসলাম আমি আর শর্মিষ্ঠাদি। শর্মিষ্ঠাদি জানলার ধারে আর আমি আইল সাইডে। আমার পাশের সারিতেই সুদীপ্তদা তার ফ্যামিলি নিয়ে বসেছে। সুদীপ্তদা ছেলেকে নিয়ে জানলার ধারে, আর এই পাশে আমার দিকে তিয়াশা। বাস ছেড়ে দিল। কিছুক্ষণ পরই প্রায় সবাই মোটামুটি ধুলতে লাগলো। একে এসি বাস, তার মধ্যে সবাইকে সকালে উঠে আসতে হয়েছে। শর্মিষ্ঠাদি আমার পাশে হেডফোনে গান শুনছে চোখ বন্ধ করে। আমি বললাম, কি শুনছো? শর্মিষ্ঠা দিয়ে একটা হেডফোন আমার কানে দিল। দুজনে গান শুনতে শুনতে যেতে লাগলাম। শর্মিষ্ঠা দিয়ে আমার হাতের আঙুল নিয়ে খেলতে লাগল। এই সুন্দর সকালে ওর ছোঁয়া খুব ভালো লাগছিল। আমি আস্তে আস্তে আমার হাতটা ওর থাইয়ের উপর রাখলাম। আস্তে আস্তে হাতটা মাঝখানে নিয়ে যেতে লাগলাম। শর্মিষ্ঠাদি চোখ বড় বড় করে কপট রাগ দেখালো, কিন্তু আমার হাত সরিয়েও দিল না। শর্মিষ্ঠাদি চারিদিকে চোখ বুলিয়ে নিল। যখন বুঝল সবাই ঢুলছে, তখন আর কিছু বলল না। শর্মিষ্ঠাদি আমার কানের কাছে আস্তে আস্তে বলল, আর বেশি এগিয়েও না, আমি তাহলে আর কন্ট্রোল করতে পারবো না। আমি ওর দিকে তাকিয়ে চোখ মেরে বললাম, কন্ট্রোল না করতে পারলে কি করবে? শর্মিষ্ঠাদি, জানিস না কি করব আমি? না, জানি না। আমি একবার মাথা তুলে পিছনে দেখে নিলাম। দেখলাম যে পিছনে সিটে শুভাশিসদা আর তনুশ্রী অঘরে ঘুমাচ্ছে। যদিও বাসের সিটগুলো যা উঁচু, তাতে কেউ উঠে না দাঁড়ালে আমাদের দেখতে পাওয়া মুশকিল। এদিকে কন্ট্রোল করা মুশকিল হয়ে যাচ্ছিল, তাই বাসের মধ্যে শুরু করে দিলাম। আমার হঠাৎ করে কিছু একটা মনে হতেই আমার অন্য পাশে তাকিয়ে দেখে চমকে উঠি। দেখি অন্য পাশের সিট থেকে সুদীপ্তদার বউ তিয়াশা আমাদের দিকে তাকিয়ে আছে। সুদীপ্তদাকে দেখে মনে হল ঘুমাচ্ছে। তিয়াশা এক মনে দেখে যাচ্ছে আমাদের, মুখের চাহনি অন্যরকম। আমি যে ওকে দেখছি সেটা বুঝতে পারিনি তখনও। কিছুক্ষণ পর আমাদের বাসটা কোলাঘাটে এসে থামল। তড়িঘড়ি করে সব ঠিক করে নিয়ে বাস থেকে নামলাম। এখানে ব্রেকফাস্ট করতে হবে আমাদের।
একসাথে ব্রেকফাস্ট করলাম আমরা। তিয়াশার সাথে কয়েকবার চোখাচোখি হল। আমি অল্প একটু হাসলাম, আর তিয়াশাও ঠোঁটের কোণে হাসি দেখলাম যেন একটু। ব্রেকফাস্ট শেষ করে হাত ধুতে গিয়ে দেখি তিয়াশা হাত ধুয়েছে। আমি পিছন থেকে দেখতে লাগলাম ওকে। তিয়াশা ঘুরে দাঁড়িয়ে আমাকে দেখে চমকে উঠল। আমি বললাম, সরি, আপনাকে চমকে দিতে চাইনি। তিয়াশা, তুমি তো চমকেই দিচ্ছ আমাকে খালি। আমি, কোন চমকটা বেশি ভালো লাগল? তিয়াশা, বাসেরটাই বেস্ট। আমি, বেস্ট চমক তো এখনো বাকি আছে। তিয়াশার গাল দুটো লাল হয়ে উঠল। আরও কিছু কথা হতো, কিন্তু আরও লোক হাত ধুতে আসার দরুন আর কথা হল না। আমরা আবার বাসে গিয়ে উঠলাম। আমার সিটের কাছে গিয়ে দেখলাম চোখাচুকি হতেই একটু হাসল তিয়াশা। আবার আমরা রওনা দিলাম আমাদের গন্তব্যের দিকে। মনে মনে ভাবতে থাকলাম যে মন্দারমণিতে আরও কত কিছু অপেক্ষা করে আছে কে জানে। আমাদের মন্দারমণি রিসর্টে ঢুকতে ঢুকতেই প্রায় 11টা বেজে গেল। বেশ বড় রিসর্ট, ঠিক সমুদ্রের পাশেই। আমরা সবাই কটেজ নিলাম। আমি তিয়াশাদের পাশের কটেজটা আমার আর সৌভিকের জন্য নিয়ে নিলাম। সবাই যে যার রুমে ঢুকে গেল। ঠিক হল যে আধ ঘন্টা পরই সবাই বেরোক। সৌভিক দেখলাম রুমে ঢুকেই চেঞ্জ করে বেরিয়ে গেল। বুঝলাম পিয়ালির সাথে সমুদ্রতে যাচ্ছে। আমিও বেরিয়ে এলাম বাইরে। কাউকেই দেখতে পেলাম না। দূরে দেখলাম সৌভিক আর পিয়ালি হাফ ধরাধরি করে সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে আছে। আমি চুপি চুপি শর্মিষ্ঠার ঘরে নক করলাম। শর্মিষ্ঠাদি দরজা খুলতে দেখলাম ও এখনও চেঞ্জ করেনি। আমি বললাম, কি গো, চেঞ্জ করনি এখনো? সমুদ্রে যাবে না? শর্মিষ্ঠাদি কোনো উত্তর না দিয়ে আমাকে টেনে ঘরের মধ্যে নিয়ে দরজা বন্ধ করে দিল। আমি জানতাম যে আমরা বেশিক্ষণ সময় পাব না, কারণ পিয়ালি যখন খুশি ফিরে আসতে পারে, অথবা অন্য কেউ চলে আসতে পারে। তাড়াতাড়ি কাজ করতে লাগলাম। ঠিক এই সময় আমার কি যেন মনে হতেই জানলার দিয়ে তাকিয়ে মনে হলো কি যেন ছড়ে গেল জানলা দিয়ে। জানলাতে পর্দা থাকার ফলে ঠিক বুঝতে পারলাম না। কিছু বললাম না শর্মিষ্ঠাদিকে এই ব্যাপারে, শুধু বললাম, ওঠো, ফ্রেশ হয়ে নাও তাড়াতাড়ি। শর্মিষ্ঠাদি, তুই ফ্রেশ হয়ে বেরো, আমি আসছি। আমি, আসো, সবার সামনে আমরা একটু ডিস্টেন্স মেনটেন করে রাখব। শর্মিষ্ঠাদি, কেন? আমরা বাসে একসাথে বসে এসেছি, এখানেও একসাথে ঘুরলে লোকজন সন্দেহ করতে পারে। শর্মিষ্ঠাদি, ওকে, কিন্তু তুই কথা দি যে তুই এখানে যে কদিন আছিস সে কদিন আমাকে একবার হলেও সেবা দিবি। আমি, সে তুমি চিন্তা করো না, তোমাকে কি আমি সেবা না করে থাকতে পারবো? শর্মিষ্ঠাদিকে আমার সাথে ডিস্টেন্স মেনটেন করতে বললাম, যাতে অন্য মহিলাদের সাথে ডিস্টেন্স কমাতে পারি। সারাক্ষণ শর্মিষ্ঠাদি আমার সাথে থাকলে সেটা সম্ভব হবে না। আমি ফ্রেশ হয়ে শর্মিষ্ঠাদির ঘর থেকে বেরিয়ে এলাম। বাইরে এসে দেখলাম তখনও কেউ বের হয়নি, শুধু শুভাশিসটা আর তনুশ্রীকে দেখলাম সমুদ্রের ধারে। তাহলে আমি কাকে দেখলাম জানলার ধারে? ভুল দেখলাম নাকি? হয়তো ভুলই দেখেছি। আমার রুমে গিয়ে দেখি সৌভিক শুয়ে আছে খাটে। আমি তো ওকে দেখে চমকে উঠলাম। বললাম, কিরে, কখন এলি সৌভিক? এই তো জাস্ট কিছুক্ষণ। আমি, পিয়ালি কোথায়? সৌভিক ও মিলিদি আর অপর্ণাদির সাথে কথা বলছিল। আমি ওদের মাঝে আর কি করব, তাই চলে এলাম। আমি যা কাবাব মে হাড্ডি হয়ে গেল। সৌভিক, কি আর করব ভাই, ভাগ্যই খারাপ। আমি, সে তোর ভাগ্য ফেরানো যায়। সৌভিক, কিভাবে? আমি, তুই পিয়ালিকে রুমে এনে সময় কাটাতে পারিস, কেউ তাহলে আর ডিস্টার্ব করবে না। সৌভিক, তুই তাহলে কি করবি? আমি, ধুর, আমার আর কি, আমার এমনিতেও এখানে এসে রুমে সময় কাটানোর ইচ্ছে নেই। তোদের হয়ে গেলে আমাকে বলে দিবি, আমি চলে আসব। সৌভিক প্রায় লাফিয়ে খাট থেকে উঠে পড়ল, বলল, থ্যাঙ্কস রে। আমি, কতদূর এগিয়েছিস তোরা? কিছু হয়েছে তোদের মাঝে? সৌভিক, কি হবে, আমি একা, বুঝতে পারছিস না কি বলছি? সৌভিক, না রে, শুধু উপর উপর হয়েছে। আমি, ভালো, তাহলে এখানেই প্রি ওয়েডিং হানিমুনটা সেরে ফেল। তবে হ্যাঁ, ঘরে ভুলভাল কিছু ফেলে রাখিস না, আর যা করবি নিজের বিছানাতে করবি। সৌভিক লজ্জা মাখানো হাসি দিয়ে বলল, একদম গুরু। আমি, চল বাইরে যাই। আমি আর সৌভিক বাইরে এসে দেখা হলো মিলিদি আর অপর্ণাদির সাথে। অপর্ণাদি আমাদের হোম ম্যানেজার, আর মিলিদি আমার সিনিয়র। দুজনেই বোর্ডদের সাথে এসেছি।
কিন্তু ওদের বর্দির কাউকে দেখলাম না। আমি জিজ্ঞেস করলাম, দাদারা কই? মিলিদি, ঘরে আসছি। সৌভিক, পিয়ালি কোথায় গেল? অপর্ণাদি, বাবা, এসেই আগে পিয়ালির খোঁজ, ও তো রুমের দিকেই গেল। আমি মনে মনে ভাবতে লাগলাম, রুমে তো আমি ছিলাম, তাহলে গেল কোথায়? তাহলে কি ওকেই দেখলাম জানলার ধারে? সেই সময় দেখি সুদীপ্তদা হন্তদন্ত হয়ে সমুদ্রের দিক দিয়ে আসছে। আমি জিজ্ঞেস করলাম, কি গো, কি হলো? সুদীপ্তদা, আরে সকাল সকাল বেরিয়েছি তো, পিঠটা ঠিক ক্লিয়ার হয়নি। মনে মনে ভাবলাম ভাগ্যিস ক্লিয়ার হয়নি, না হলে আমার রাস্তা ক্লিয়ার হতো না। সৌভিককে বললাম চল সমুদ্রতে নামি। সৌভিক আমতা আমতা করে বলল, তুই যা, আমি আসছি। বুঝলাম ও পিয়ালির জন্য ওয়েট করছি। আমি তখন মিলিদি আর অপর্ণাদিকে জিজ্ঞেস করলাম ওরা যাবে কিনা। ওরা বলল বর্দির সাথে আসছি। আমি একাই সমুদ্রের দিকে রওনা দিলাম। সমুদ্রের ধারে এসে দেখলাম সমুদ্রের পাড়ে সুদীপ্তদার ছেলে একটা ফুটবল নিয়ে খেলা করছে, আর সুদীপ্তদার বউ তিয়াশা ছেলের পাশে পাশে হেঁটে বেড়াচ্ছে। তিয়া একটা 3/4 ব্লু জিন্স পরেছে আর স্লিভলেস সাদা। ওর খোলা চুলগুলো সমুদ্রের হাওয়াতে এলোমেলো ভাবে উঠছে। সেরকম ভিড় নেই, আমাদের রিসোর্টটা একটু অফবিট এবং আশেপাশে ঝাউবন থাকার দরুন খুব বেশি লোকজন নেই। যারা আছে তারাও বেশ দূরে, নিজেদের মতো স্নান করছে। আমি ওদের একটু কাছাকাছি আসতেই তিয়াশা খেয়াল করলো আমাকে, বলল, একা? আর সব কোথায়? আমি, আসছি সবাই, আর আমি তো একাই। তিয়াশা, সে সে তো দেখলাম। আমি, কি দেখলেন? তিয়াশার মুখটা একটু রাঙা হয়ে উঠল, আমার কথার কোনো উত্তর দিল না। ওর খোলা চুল ওর মুখের উপর এসে এসে পড়ছে, আর ও হাত দিয়ে চুল ঠিক করছে। আমি উপায় ভাবতে থাকলাম, এখন কেউ চলে আসলে আমাকে তিয়াশার সাথে এরম ভাবে দাঁড়িয়ে থাকতে দেখলে কিছু মনে করতে পারি। এই ভেবে আমি ওর ছেলের সাথে বল নিয়ে খেলতে শুরু করলাম। ওর ছেলে আমার সাথে খেলতে খেলতে তিয়াশার আশেপাশেই গোল গোল করে ঘুরতে লাগলো। আমি দেখলাম এই সুযোগ, আমি ওকে ধরার চেষ্টা করতে লাগলাম। সেই করতে গিয়ে তিয়াশার গায়ে আমার হাত থেকে যেতে লাগলো। তিয়াশাও দেখলাম খুব একটা বাধা দিচ্ছে না, খালি ওর ছেলেকে দুষ্টমি করতে বারণ করছে। কিন্তু সেই বারণের মধ্যে শাসনের থেকে প্রশ্রয়ের ভাব বেশি। আমি একবার তিয়াশাকে পেরিয়ে ওর ছেলেকে ধরছি এরকম ভাব করে ওর কোমরে হাত রাখলাম। বুকের মধ্যে কেমন যেন করতে লাগলো, একদিকে ভয় আর একদিকে উত্তেজনা। যতই হোক বসের বউ, কিন্তু তিয়াশা দেখলাম এমন ভাব করছে যেন আমার হাতটা খেয়ালই করিনি। এই ছেলের সাথে খেলা হাসি থামালো না। আমি এবারে সাহস করি ওর কোমর থেকে হাতটা এগিয়ে নিয়ে ওর পেটের উপর রাখলাম, একটু পেছন দিকেই টানলাম। তিয়াশা কিন্তু সরে যাবার কোনো চেষ্টা করলো না, বরং ও একটা কাজ করলো যেটাতে আমি চমকে উঠলাম। ওই অবস্থাতে কোমর সোজা রেখে ওর ছেলের বল তুলছে এরকম একটা ভাব করে সামনের দিকে ঝুঁকে পড়ল। আমি আর নিজেকে ঠিক রাখতে পারলাম না। এরই মধ্যে তিয়াশা উঠে দাঁড়ালো। আমিও দূর থেকে দেখলাম আমাদের রিসোর্টের দিক থেকে দল বেঁধে সবাই আসছে। আমরা দুজনে আবার আলাদা হয়ে গেলাম। আমি আবার ওর ছেলের সাথে খেলতে শুরু করলাম বল নিয়ে, কিন্তু তিয়াশার থেকে দূরত্ব মেনটেন করে রেখে। আমরা মোটামুটি সবাই ড্রিঙ্ক করতে শুরু করলাম। আমি খুব বেশি খেলাম না, একটা বোতল নিয়ে সবাইকে লক্ষ্য করতে শুরু করলাম। শর্মিষ্ঠাদি এসে টুকটাক কথা বলে গেল, কিন্তু পাশে বসলো না। বুঝলাম ওষুধ ধরেছে, বিষের সাথে লিপ্তি না থাকলেই মঙ্গল। কিছুক্ষণ পর একটু নেশা ধরতে আমরা সবাই কিছুটা সমুদ্রের ভেতরে গিয়ে স্নান করতে লাগলো। সুদীপ্তদা ওর ছেলেকে নিয়ে খেলতে মেতে রয়েছে। আমি তিয়াশার পাশেই রইলাম। মাঝে একটা বড় ঢেউ আসতে সবাই প্রায় পড়ে গেলাম জলে, আর আমি গিয়ে পড়লাম তিয়াশার উপর। আমি এবারে তিয়াশার দিকে তাকিয়ে একটা ইশারা করে জল থেকে উঠে রিসোর্টে চলে এলাম। সবাই খেলতে মত্ত, এবং নেশার দরুন আমাকে কেউ খেয়াল করলো না। রিসোর্টের মধ্যে ঝাউ গাছের বাগানে অপেক্ষা করতে থাকলাম আমি। বেশ কিছুক্ষণ কেটে যেতে হতাশ হয়ে ভাবতে থাকলাম যে তাহলে কি আমার ইশারা বেছেনি, নাকি এর বেশি এগোতে চায় না। বসে বসে এইসব ভাবছি, হঠাৎ দেখি তিয়াশি আসছি। আমার প্ল্যান করাই ছিল, ও কাছে আসতেই ওকে টেনে নিয়ে পাশে একটা ওয়াশরুম ছিল, সেটার ভেতর গেলাম, আর সাথে সাথে ঝাঁপিয়ে পড়লাম।